আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে হায়ার ম্যাথের ফাংশনের কিছু শর্টকাট এমসিকিউ নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, তোমাদের প্রথম যে প্রশ্নটা আসে ফাংশন থেকে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। এখানে তোমাকে কমন একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে ফাংশন অফ 2 সমান কত। এটা আমরা যারা অন্তত কিছুটা ফাংশন সম্পর্কে অভিজ্ঞতা আছে আমরা সবাই এটার আনসার করতে পারবো। এটার আনসার হচ্ছে এক্সের জায়গায় আমরা 2টা বসাই দিব। ফাংশন অফ 2 ইকুয়ালস টু 2 ইন্টু 2 অর্থাৎ এক্সের জায়গায় 2 প্লাস 5 ইকুয়ালস টু 9। এই যে প্রশ্নটা, যে আনসারটা আমরা বের করছি, ঠিক সেম একই প্রশ্ন আমরা করতে পারি। কিভাবে? একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। এখানে লেখা থাকবে ফাংশনটির অধীনে 2 এর প্রতিবিম্ব নির্ণয় করো। এখন দেখো একই প্রশ্ন, এটা তোমাদের স্বাভাবিকই প্রশ্নটা আসতে পারে। যদি একটু হার্ডলি চিন্তা করো তাহলে এই প্রশ্নটা আসতে পারে। তো এটার আনসার কি? এটার আনসার হচ্ছে, একটু খেয়াল করো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। সুতরাং ফাংশনটির অধীনে 2 এর প্রতিবিম্ব অর্থাৎ ফাংশন অফ 2। তাহলে এক্সের জায়গায় আমি কত বসাইছি? 2। তাহলে 2 ইন্টু 2 প্লাস 5 ইকুয়ালস টু 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এটার মধ্যে পার্থক্য আছে? নাই। কিন্তু এই যে প্রতিবিম্ব শব্দটা বলার সাথে সাথে তুমি মনে করবে এটা নতুন কোনো কিছু চাচ্ছে, কারণ এটার আরেকটা নাম আছে। প্রতিবিম্ব মানে হচ্ছে রেঞ্জ। কারণ আমরা যখন যে সংখ্যাটা ইনপুট করি সেটা হচ্ছে আমার ডোমেন, এটা ডোমেন, আর যেটা আমরা আউটপুট হিসেবে পাই সেটা হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জের বাংলা হচ্ছে প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে একটা নাম্বার ইনপুট করার পর যেটা আউটপুট পাবো সেটা রেঞ্জ, সেটাকে বাংলায় বলা হয় প্রতিবিম্ব। আর সে প্রশ্নটা এভাবে আসতে পারে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5, ফাংশনটির অধীনে 2 এর প্রতিবিম্ব নির্ণয় করো। তার মানে হচ্ছে ফাংশন অফ 2 বের করতে বলছে। তো এই টাইপের একটা প্রশ্ন হতে পারে। আবার তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে একই জিনিস, যে প্রাক প্রতিবিম্ব। যে প্রাক প্রতিবিম্ব জিনিসটা একটু খেয়াল করো, আমি জিনিসটা একটু ক্লিয়ারলি তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি যদি প্রশ্নটা এইভাবে বলি তোমাকে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। সুতরাং ফাংশন অফ এক্স ইকুয়ালস টু যদি 9 হলে এক্স ইকুয়ালস টু কত? তো এই প্রশ্নটা আপনি ইজিলি সলভ করতে পারবেন, খুব স্মুথলি বা খুব স্বাভাবিকভাবে তুমি এটা সমাধান করতে পারবা। কেন? সমাধান করার জন্য সিস্টেমটা হচ্ছে, দেখো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। ফাংশন অফ এক্সের ভ্যালুটা দেওয়া আছে। ফাংশন অফ এক্সের ভ্যালু কত? 9 বসাই দিলাম, ফাংশন অফ এক্সের জায়গায় 9 বসালাম, তাহলে 2x প্লাস 5। এবার আমরা একটু কাজ করব, ইকুয়েশনের এই যে প্লাস 5টা ট্রান্সফার করব, 2x ইকুয়ালস টু 9 মাইনাস 5। ট্রান্সফরমেশনের যে সিস্টেম সেটা তো তোমরা জানো, প্লাস থাকলে সমানের এই পাশে আনলাম আমরা মাইনাস হয়ে যাবে। তাহলে 2x ইকুয়ালস টু, এখানে থাকবে 4, বা x ইকুয়ালস টু হবে 2। তাহলে এই যে একটু খেয়াল করো তো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5 হলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু যদি 9 হয়, x ইকুয়ালস টু কত? তাহলে এই প্রশ্নটা আমরা এইভাবেই সলভ করব। যদি একই প্রশ্ন এইভাবে বলে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5, সুতরাং ফাংশনটির অধীনে, একটু খেয়াল করো, ফাংশনটির অধীনে তোমার 9 এর প্রাক প্রতিবিম্ব নির্ণয় করো। একটু খেয়াল করো, একই কথা। তো এখানে যে 9 এর প্রাক প্রতিবিম্ব বলছে, এই যে 9, এই 9টা কি জানেন? ফাংশন অফ এক্স এর মান। তাহলে ফাংশন অফ এক্স এর মান 9। তাহলে এটার আনসার কিরকম হবে? দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5। সুতরাং ফাংশনটির অধীনে
9 এর প্রাক প্রতিবিম্ব। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 9। তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত? 2x প্লাস 5। 2x প্লাস 5 ইকুয়ালস টু 9। 2x ইকুয়ালস টু 9 মাইনাস 5। তো সুতরাং x ইকুয়ালস টু কত? 2। একই প্রশ্ন, একটু খেয়াল করেন। তাহলে এটা ছিল আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটাতে ম্যাথমেটিক্যালের পাশাপাশি বাংলা দিয়ে করছে। তো সো আমাদের যে প্রশ্নটা যদি একটু হার্ডলি করতেছে তাহলে সেটা এইভাবে উপস্থাপন করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্লিয়ারলি যে মেসেজটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে প্রতিবিম্ব মানে হচ্ছে ফাংশন অফ, যেমন 2 এর প্রতিবিম্ব, একটু খেয়াল করো 2 এর প্রতিবিম্ব, আমি এদিকে একটু লিখতেছি যে 2 এর প্রতিবিম্ব, একটু খেয়াল করো 2 এর প্রতিবিম্ব, তার মানে ফাংশন অফ 2 বের করতে বলছে। আর যদি তোমাকে বলে 9 এর প্রাক প্রতিবিম্ব, তার মানে হচ্ছে তোমাকে x এর মানে বের করতে বলছে, কিন্তু এটাতে তুমি বুঝো কি ফাংশন অফ x ইকুয়ালস টু 9। সো এই দুইটা জিনিস ক্লিয়ার থাকলে হবে। 2 এর প্রতিবিম্ব ফাংশন অফ 2, 3 এর প্রতিবিম্ব ফাংশন অফ 3, 4 এর প্রতিবিম্ব ফাংশন অফ 4, 5 এর প্রতিবিম্ব ফাংশন অফ 5, ফলানার প্রতিবিম্ব ফাংশন অফ ফলানা। দেখো 9 এর প্রাক প্রতিবিম্ব, দ্যাট মিনস ওখানে যে চলকটা থাকবে এটার মান বের করতে বলছে, সেটা x হলে x, y হলে y, যে চলকটা থাকবে সেটা। তবে এখানে যে চলকটা থাকবে ফাংশন অফ x ইকুয়ালস টু 9। যদি x চলক হয় স্বাভাবিকভাবে আমরা x চলক হিসেবে ধরলে ফাংশন অফ x ইকুয়ালস টু 9। 4 এর প্রাক প্রতিবিম্ব ফাংশন অফ x ইকুয়ালস টু 4। 10 এর প্রাক প্রতিবিম্ব ফাংশন অফ x ইকুয়ালস টু 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তাইলে প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব ডিটারমাইন করার যে সিস্টেম সেটা আমরা ভালোভাবে ক্লিয়ার করলাম। এবার আমরা যাব ফাংশনের ডোমেন রেঞ্জ। এই ফাংশনের ডোমেন রেঞ্জ থেকে এমসিকিউ হয়, আবার ফাংশন আর ফাংশন নয় এই টাইপের ফাংশন চেনার কৌশল থেকেও এমসিকিউ হয়। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে ফাংশন চেনার কৌশলটা নিয়ে একটু আলোচনা করব। দেখো ফাংশন চেনার কৌশলগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে রিলেশন দিয়ে, যেমন ম্যাথমেটিক্যাল রিলেশন, যেমন 3 greater than 4, এটা একটা ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে আমি দেখালাম। এই যে একটু খেয়াল করো তো, 3 greater than 4 এটা কি ম্যাথমেটিক্যাল সত্য রিলেশন নাকি মিথ্যা রিলেশন? একটু খেয়াল করো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক মিথ্যা সম্পর্ক। গাণিতিক কি সম্পর্ক? মিথ্যা সম্পর্ক। তো গাণিতিক মিথ্যা সম্পর্ক, এই যে দেখো 3 greater than 4, যদি এরকম গাণিতিক মিথ্যা সম্পর্ক হয় সেটা রিলেশন হবে কিন্তু ফাংশন হবে না। কি হবে না? ফাংশন নয়, মনে থাকবে। তাহলে যতগুলো গাণিতিক মিথ্যা সম্পর্ক আছে, গাণিতিক মিথ্যা সম্পর্ক থাকবে, এগুলো ফাংশন নয়। গাণিতিক মিথ্যা সম্পর্ক কি নয়? ফাংশন নয়। একটু খেয়াল করো। আবার যদি সেটা এরকম হতো 4 greater than 3, সেই ক্ষেত্রে একটু দেখো গাণিতিক সম্পর্ক চিহ্ন গ্রেটার দেন লেস দেন দিয়ে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এটা সত্য সম্পর্ক, এই জন্য এটা কি হবে? ফাংশন হবে। এটা কি হবে? ফাংশন হবে। একটু খেয়াল করো। তাহলে আমরা বলতে পারি না গাণিতিক সত্য সম্পর্ক ফাংশন, গাণিতিক সত্য সম্পর্ক ফাংশন। তবে এই টাইপের এমসিকিউ বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, যে কলেজ অ্যাডমিশন টেস্ট হয় ওখানে বেশিরভাগ আসে গাণিতিক সত্য সম্পর্ক ফাংশন। গাণিতিক সত্য সম্পর্ক হলো ফাংশন। একটু খেয়াল করো। তাহলে একটা টাইপ গেল, অর্থাৎ যদি গাণিতিক সত্য বাক্য হয়, গাণিতিক সত্য সম্পর্ক হয় ফাংশন, আর গাণিতিক মিথ্যা বাক্য বা গাণিতিক মিথ্যা সম্পর্ক হলে সেটা ফাংশন নয়। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি। তাহলে একটা টাইপ আমাদের গেল, টাইপ 1 ফাংশন চিনার জন্য টাইপ 1 গেল। এবার টাইপ 2তে আসো। কিছু তোমার ক্রমজোট আকারে ফাংশন দেওয়া থাকবে, ক্রমজোট আকারে, সেই ক্ষেত্রে তোমার অনেক কিছু বের করতে হবে। প্রথমত দেখো একটা সেট আমি লিখলাম S A, B, ক্রমজোট দিলাম B, C, C, D, হ্যাঁ D, E আর দিলাম না, মাঝখানে কমা হবে। এই ক্রমজোটের ক্ষেত্রে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়? ক্রমজোটে কিন্তু দুটো উপাদান, একটা প্রথম উপাদান আর একটা দ্বিতীয় উপাদান। তোমার প্রথম কন্ডিশন হচ্ছে ক্রমজোটের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে সেটি ফাংশন। একটু ক্লিয়ার করো। দেখো যেমন এখানে প্রথম উপাদান A, B, C, D, তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন।
আর যদি ক্রমজোড়ের প্রথম উপাদান একই হয়, একই মানে অন্তত একই হলে সেটি ফাংশন নয়। অন্তত যদি দুইটি উপাদান একই হয়, দ্যাট মিনস আমি যদি একটা ক্রমজোট লিখি a, b, a, c, d, e, এরকম। দেখো এখানে তিনটা ক্রমজোট আছে, প্রথম উপাদানে অন্তত দুইটি উপাদান যদি সেম হয়, দুটি উপাদান সেম হয়, সেটি ফাংশন নয়, অর্থাৎ এটা ফাংশন নয়। একটু খেয়াল করবেন, এই টাইপের এমসিকিউ জেনারেল মেথও আসে, হায়ার মেথও আসে, বিশেষ করে জেনারেল মেথে বেশি আসে। এরপরে দেখো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ফাংশনের ডোমেন বলে। ক্রমজোড়ের, দেখো খেয়াল করো, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ফাংশনের ডোমেন বলে, আর ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে ফাংশনের রেঞ্জ বলে। আর একটা বিষয় খেয়াল রাখবে, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে ফাংশনটি এক এক। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এই পাঁচটা টপিকস তোমরা খেয়াল রাখবা। ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে সেটি ফাংশন, ক্রমজোড়ের প্রথম উপাদান একই হলে ফাংশন নয়, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ফাংশনের ডোমেন বলে, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে ফাংশনের রেঞ্জ বলে, দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হলে ফাংশনটি এক এক। একটু খেয়াল করো তো, সে জিনিসটা একটু খেয়াল করো। আমি যদি এখন একটু বলি, এটা আগে বলো তো, এস অন্যটি কি? এস অন্যটি ফাংশন, এটা এক নাম্বার হচ্ছে ফাংশন। কেন? ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, এ বি সি ডি। দ্বিতীয়, দেখো এই ক্রমজোড়ের ডোমেন কি হবে? ডোম, দেখো ডোম হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, প্রথম উপাদানগুলো ডোমেন। রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে বি সি ডি ই, বি সি ডি ই, রেঞ্জ। এরপরে দেখো তো ক্রমজোড়টি, এই ফাংশনটি কি? এক এক। কেন? দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন, ফাংশনটি এক এক। ক্লিয়ার? ফাংশনটি এক এক। তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমি যে কথাটি বলছি সেটা বুঝতে পারছেন? এখানে বিষয়টা হচ্ছে আমাদের ক্রমজোড় আকারে যদি কোনো জিনিস থাকে, সেখান থেকে আমাকে পাঁচটা জিনিস ডিটারমাইন করতে হবে এমসিকিউর জন্য। এটা ফাংশন কিনা, এটা ফাংশন নয়, ফাংশনের ডোমেন কত, আর ফাংশনের রেঞ্জ কত, ফাংশনটি এক এক কিনা, এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় অনেক আসে। এটা টাইপ 2। কেমন? এবার আসো টাইপ 3। টাইপ 3তে আমরা কীভাবে ফাংশন চিনব? তোমরা দেখবা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই টপিক্সটা। এখন যে টাইপ 3টা আলোচনা করব, এটা থেকে মানে আমি বলতেই পারি 99% একটা এমসিকিউ হয়ে থাকে। সেটা দেখো, টাইপ 3 যেই বিষয়টা, সেটা হচ্ছে একটা সেট গ্রাফ দেওয়া থাকে। যেমন এরকম একটা সেট গ্রাফ থাকবে, ক্রমজোড়ের গ্রাফ। ওখান থেকে তুমি কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না সেটা যাচাই করবা। যেমন এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। প্রথমে এটার সাথে এটার একটা রিলেশন, এটার সাথে একটা, এটা একটা। এরপর দেখো এটার সাথে একটা রিলেশন, এটার সাথে একটা রিলেশন, এটার সাথে এটা একটা রিলেশন। এরপর আছে এটার সাথে রিলেশন, এটার সাথে রিলেশন, এটার সাথে রিলেশন। আমি যদি তোমাকে বলি এটা ফাংশন, অবভিয়াসলি। এরপর আমি যদি বলি এটাও ফাংশন, অবভিয়াসলি এটা কিন্তু ফাংশন নয়। কেন ফাংশন নয়? একটু খেয়াল করো। এই টাইপের প্রশ্নগুলোতে যদি আমরা বইয়ের যেই তত্ত্ব, বইয়ের যে থিওরি আছে সেটা অ্যাপ্লাই করি থাকি, আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে। এই জন্য এখানে এটা একটা রিলেশন, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কের ক্ষেত্রে আমরা যেই আমাদের খুব কাছের একটা সম্পর্ক আছে সন্তান মার, এইটা দিয়ে একটু যাচাই করলে হবে। প্রথম সেটটাকে আমি সন্তান ধরলাম, দ্বিতীয় সেটকে মা, প্রথমটা সন্তান, দ্বিতীয়টা মা, প্রথমটা সন্তান, দ্বিতীয়টা মা, একেবারে ইজিলি বের হয়ে যাবে। দেখেন সন্তান কয়টা? একটা। মা কয়টা? একটা।
একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান, এই রিলেশনটা পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। এক মা এক সন্তান অ্যাভেলেবেল আছে। তো মা সন্তানের এই সম্পর্কটা বৈধ নাকি অবৈধ? বৈধ, তাহলে ফাংশন। এবার আসেন, মা কয়টা? একটা। সন্তান কয়টা? দুইটা। একটা মায়ের একাধিক সন্তান হতে পারে। আমরা দেখছি, আমরা ভাই বোন 4 জন, আরেক জায়গায় ভাই বোন 3 জন, আরেক জায়গায় ভাই বোন 2 জন, তাহলে একটা মায়ের একাধিক সন্তান আছে স্যার। তাহলে একটা মায়ের একাধিক সন্তান আছে, এটাও বৈধ। আবার মা আছে, এমন মা দেখছি আমরা যেখানে সন্তান নাই, মা আছে। তাহলে এরপরে দেখেন, এটা এক মায়ের এক সন্তান, এখানেও যে মা এবং সন্তানের যে রিলেশনটা আমরা কল্পনা করছি, এটাও বৈধ, এটাও ফাংশন। এখানে এসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সন্তান কয়টা? একটা। মা কয়টা? দুইটা। তো দুইটা মায়ের কি কখনো একটা সন্তান হয়? এটা কি কখনো শুনেছ? এটা সম্ভব না। তাহলে এটা মা সন্তানের এই রিলেশনটা সম্ভব না। আবার দেখো, সন্তান আছে কিন্তু মা নাই, মা ছাড়া কেমনে সন্তান হবে? সো এই রিলেশনটাও বাস্তব পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দুইটা রিলেশন আমরা দেখতেছি, এটা ম্যাথমেটিক্যাল রং রিলেশন, অর্থাৎ মিথ্যা সম্পর্ক। এই মিথ্যা সম্পর্কটা কখনো ফাংশন হবে না। তাহলে আবার দেখিয়েন, পরীক্ষার হলে মা সন্তান মালিকই দেওয়া যাবে না। এটা দিয়ে আমরা একটু যাচাই করে দেখব, প্রথমটা সন্তান, দ্বিতীয়টা মা। তাহলে এই ধরনের যে ক্রমোজোটীয় গ্রাফ যেগুলো থাকবে, সেট তত্ত্বের যে চিত্রগুলো থাকবে, এইগুলো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় ইজিলি বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু বলছি, প্রথমটাকে আমরা সন্তান ধরবো, দ্বিতীয়টাকে মা। প্রথমটাকে সন্তান, দ্বিতীয়টাকে মা। মা সন্তানের রিলেশনগুলো আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখব। যদি বাস্তবতার সাথে মিলে তাহলে সেটা ফাংশন, আর যদি না মিলে সেটা ফাংশন নয়। যেমন এখানে এটা অবাস্তব একটা সম্পর্ক হলো, একটা সন্তান দুইটা মা, কখনো সম্ভব না। দুই মায়ের এক সন্তান কখনো সম্ভব না। আবার সন্তান আছে মা নাই, এটাও কখনো সম্ভব না। এটা বাস্তব কোনো রিলেশন নয়। এই ধরনের রিলেশন সন্তান মায়ের পক্ষে সম্ভব নয়, তাহলে আমরা এটা ফাংশন নয় বলবো। এখানে আরেকটু যদি ক্লিয়ারলি কথা বলি, আমরা যদি এটাকে ক্রমজোট আকারে দেখাই, তাহলে এ কমা ডি হবে, এ কমা ডি, আবার কমা এ কমা কি হবে? ই হবে, এ কমা ই। কিছুক্ষণ আগেই আমরা যে ক্রমজোটের ইতিহাসটা পড়ছি, প্রথম উপাদান যদি কি হয়, একই রকম হয়, সেটা ফাংশন নয়। সুতরাং এই জিনিসটাও এখানে দেখতেছেন। তাহলে এখানে এই যে ক্রমজোটের ক্ষেত্রে প্রথম উপাদানগুলো সেম, প্রথম উপাদান সেম হলে এটা ফাংশন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতেই পেরেছো, এই ধরনের যে এমসিকিউগুলো হয়, তোমাদের বইয়ে যে এমসিকিউগুলো আছে, তোমরা খুব ইজিলি, খুব একদম নির্ভুলভাবে সলভ করতে পারবা। যদি প্রথমটাকে সন্তান, দ্বিতীয়টাকে মা কল্পনা করে নাও, তাহলে ওই রিলেশনটা যদি বাস্তবতার সাথে মিলাও, তাহলে ইজিলি এবং কম সময়ে তোমরা এই এমসিকিউর আনসার করতে পারবা। এরপর আমরা সবচেয়ে মজার বিষয়, যেটাতে আমাদের অ্যাডমিশন টেস্টে, যারা কলেজ অ্যাডমিশন টেস্ট, নটরডেম কলেজ, হোলি ক্রস বা আদারওয়াইজ যে কলেজগুলো ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট অ্যাডমিট করা হয়, ওই কলেজগুলোতে কিন্তু এই যে এখন যেটা নিয়ে আলোচনা করবো, টাইপ 4, এটা আলোকে একটা প্রশ্ন হয়ে থাকে। সেটা একটা দেখো তো, তোমার একটা কথা মনে রাখতে পারবা, কোনো গ্রাফ যদি, কোনো লেখচিত্র যদি ওয়াই-অক্ষের সমান্তরাল রেখাকে, ওয়াই-অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে ওই লেখচিত্র ফাংশন নয়। যেমন সার্কেল, বৃত্ত, একটু খেয়াল করো, এই বৃত্ত, এটা ওয়াই-অক্ষের সমান্তরাল রেখাকে কয়টা বিন্দুতে ছেদ করছে বাবা? 2টা বিন্দুতে ছেদ করছে। সো এটা ফাংশন নয়। তো তোমার এখানে লেখা থাকবে কি জানেন? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা ফাংশন কিনা একটু খেয়াল করো তো। বৃত্তের সমীকরণ তোমরা চিনো? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের 2টা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, একটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আর একটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই দুইটাই বৃত্তের সমীকরণ। বৃত্ত কখনো ফাংশন হবে না, কারণ ওয়াই-অক্ষের সমান্তরাল রেখা এটাকে একাধিক বিন্দুতে ছেদ করবে। এবার দেখো, তোমাকে যদি আমি বলি, মজার জন্য বলি, এটা বাস্তবতার সাথে মিল আছে, আমি একটা ভালোবাসার গ্রাফ আঁকলাম, ভালোবাসার গ্রাফ, একটু খেয়াল করো, এটা ভালোবাসার গ্রাফ। এই ভালোবাসার গ্রাফ একটু খেয়াল করো তো, এটা ফাংশন কিনা? এটা ওয়াই-অক্ষের সমান্তরাল রেখাকে কয়টা বিন্দুতে ছেদ করছে? 2টা বিন্দুতে ছেদ করছে। সো এটাও ফাংশন নয়, এটাও ফাংশন নয়। তো এটা ফাংশন নয়, তাহলে এটা ফাংশন নয়, তাহলে এটা কি হবে? অন্যয় হবে। এটা কি হবে? অন্যয়। তাহলে বর্তমান যেই অন্যয়, যে ভালোবাসার গ্রাফগুলো আমরা দেখি পৃথিবীতে, যত ভালোবাসার গ্রাফ আমরা, যে ভালোবাসাটা আমরা চিনি, সেটা কি ন্যায় নাকি অন্যায়? অন্যায়। একটু খেয়াল করে দেখেন,
তাহলে এই যে এই প্রশ্নটা কি কখনো পরীক্ষায় আসবে স্যার? না, পরীক্ষায় আসবে না। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম স্যার? কি মজা করলাম? না, এখান থেকে আমরা শিখছি কি শিখছি? পৃথিবীতে যতগুলো আবদ্ধ ক্ষেত্র আছে, আবদ্ধ ক্ষেত্র কি? ত্রিভুজ আবদ্ধ ক্ষেত্র, চতুর্ভুজ আবদ্ধ ক্ষেত্র, ট্রাপিজিয়াম আবদ্ধ ক্ষেত্র, বৃত্ত আবদ্ধ ক্ষেত্র, যতগুলো আবদ্ধ ক্ষেত্র আছে এগুলো কখনো ফাংশন হয় না। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটি ফাংশন কিনা? তোমার অদ্ভুত প্রশ্ন লাগবে, স্যার সারা জীবন জ্যামিতিতেই দেখছি ত্রিভুজ, আর এখন বলছে সমবাহু ত্রিভুজ ফাংশন কিনা। দ্যাট মিনস এটা একটা আবদ্ধ ক্ষেত্র। এটাকে যদি আমরা গ্রাফে কী করে ইনপুট করি, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে কয়টা বিন্দুতে সেট করছে? 2টা বিন্দুতে সেট করছে। সো এটা সমবাহু ত্রিভুজ নয়। এই অদ্ভুত প্রশ্নগুলোই আসলে অ্যাডমিশন টেস্টে আসে আপনার বেসিক যাচাই করার জন্য। কারণ ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে সেট করলে ওই লেখচিত্র কখনো ফাংশন হবে না, কখনো ফাংশন হবে না। যেমন আমি তোমাকে যদি বলি এটা একটা প্যারাবোলা, এটা একটা কি প্যারাবোলা। এই প্যারাবোলার গ্রাফে কিন্তু আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা করি তাহলে এটা কিন্তু ফাংশন নয়। আবার আমি যদি আরেকটা প্যারাবোলা দেখি, এটাও কিন্তু একটা প্যারাবোলা, কিন্তু এটা আবার ফাংশন। এটা কি ফাংশন। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, লেখচিত্রের ক্ষেত্রে একটা লাইন মুখস্থ রাখলে হবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে, কোনো রেখাকে যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে সেট করে সেটি ফাংশন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যেই ফাংশন কোনটি ফাংশন নয় সেই বিষয়গুলো নিয়ে অনেক দিন গবেষণা করে আমি এই 4টা টাইপ তোমাদের জন্য বের করছি। প্রথম যে টাইপটা দেখাইছিলাম সেটা হচ্ছে গাণিতিক সকল সত্য বাক্য বা সত্য সম্পর্ক ফাংশন, গাণিতিক সকল মিথ্যা বাক্য বা মিথ্যা সম্পর্ক ফাংশন নয়। দ্বিতীয় যেই টাইপটা আমি তোমাদেরকে দেখাইছি সেটা হচ্ছে ক্রমজোট, সেটা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ 2 ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। এখানে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে ফাংশন নয়, আর প্রথম উপাদান যদি অভিন্ন বা অন্তত 2টি একই হয় সেটি ফাংশন হবে না। আর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে ফাংশন হয়। আর প্রথম উপাদানকে ফাংশনের ডোমেন বলে, দ্বিতীয় উপাদানকে ফাংশনের রেঞ্জ বলে। আর যদি দ্বিতীয় উপাদান কি হয় তোমার ভিন্ন ভিন্ন হয়, ফাংশনটি এক এক। আর যে সকল ফাংশন এক এক তাদের বিপরীত ফাংশন নির্ণয় করা যায়, এই বেসিকটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যেটার বিপরীত ফাংশন করা যাবে না সেটা এক একও হবে না। প্রত্যেক এক এক ফাংশনের কিন্তু বিপরীত ফাংশন হয় এবং ফাংশনটি বিপরীতযোগ্য হয়। সো এইগুলোর আরও ডিপলি আলোচনা তোমরা ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এই যে ফাংশনের বিষয়টা তো তোমরা অনেক জায়গায় পড়বা। অর্থাৎ তুমি যে সমীকরণ ক্লাস 6-এ শুরু করছো, এই সমীকরণ তুমি কিন্তু ডক্টরেট পিএইচডি করা পর্যন্ত লাগবে। আমি যতটুকু পড়ছি মাস্টার্স পর্যন্ত, সমীকরণ ছাড়া তো ম্যাথমেটিক্যাল কল্পনাও করা যায় না। সো এই সমীকরণ তুমি 6-এর সমীকরণ, 7-এর সমীকরণ, 8-এর সমীকরণ, 9-10-এর সমীকরণ, ইন্টারের সমীকরণকে এক মনে করো না। এক একটা ধাপে তোমরা দেখবা 9-10 পর্যন্ত দ্বিঘাত সমীকরণের মধ্যে তোমরা সীমাবদ্ধ। ইন্টারে গেলে তোমরা চতুর্ঘাত পর্যন্ত পাবা, অনার্স মাস্টার্সে গেলে এটা পঞ্চঘাত, ষষ্ঠঘাত, এরকম আলোচনা আরও আছে। সো তাহলে অর্থাৎ এই যে আমি তোমাদের 9-10-এর জন্য যে ফাংশন চেনার কৌশল যে 4টা টাইপে নিয়ে আসছি, আমার আশা করি এমসিকিউতে তোমাদের এর বাইরে কোনোটাই আসবে না। তোমরা একটু মিলালেই হবে, তোমরা যখন প্র্যাকটিস করবা তখন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস ফাংশনে একটা এমসিকিউ সবসময় আসে, সেটা হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জ। তো এখন যদি আমি বলি ডোমেন জিনিসটা আসলে কি, হোয়াট ইজ ডোমেন? ডোমেন আসলে এক্সের ভ্যালু, অর্থাৎ যে সকল একটা ফাংশন আমরা লিখলে এখানে একটা আমরা চলক ইউজ করি। যেমন আমি একটা ফাংশন এখানে লিখলাম, ফাংশন অফ x = x + 5। এখানে একটা আমি চলক ইউজ করছি, এখানে একটা চলক ইউজ করছি, তাই না? চলকটা হচ্ছে x। তুমি একটু খেয়াল করো, ডোমেন মানে হচ্ছে এক্সের যে সকল মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত, ওই সকল মানকে এই ফাংশনের ডোমেন বলবে। তুমি এখন খেয়াল করো, এখানে যদি আমি এক্সের মান 1 বসাই তাহলে এটা সংজ্ঞায়িত হবে, এক্সের মান 2 বসাইলে সংজ্ঞায়িত হবে, এক্সের মান 3 বসাইলে সংজ্ঞায়িত হবে। সংজ্ঞায়িত মানে কি স্যার? সংজ্ঞায়িত মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল এরর নয়, অর্থাৎ যেটা ম্যাথমেটিক্যালভাবে সাপোর্ট করে, এই জিনিসটাই আসতে হবে। তো ম্যাথমেটিক্যাল কী কী জিনিস সাপোর্ট করে সেটা আমার মাথায় থাকতে হবে। তাহলে এখানে যদি আমি -1 বসাই তাহলে এটা সংজ্ঞায়িত, তাহলে এখানে যদি আমি -2 বসাই সংজ্ঞায়িত, অর্থাৎ আমি যত নাম্বারেই বসাই না কেন এটা সংজ্ঞায়িত হবে। সো এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে, ডোমেন মানে হচ্ছে এখানে যেই চলকটা থাকবে ওই চলকের মানগুলো ইনপুট করা। এখন যদি তোমার প্রশ্নটা হয় এরকম, এটা দিয়ে তোমাকে বললো এর ডোমেন কত, তাহলে এটা ডোমেন কত যদি প্রশ্ন করে ইজিলি তুমি আনসার দিয়ে ফেলবা। সেটা হচ্ছে এটা ডোমেন হবে ডোম অফ এফ হবে আর বাস্তব সংখ্যা, ডোম অফ এফ কি আর। অর্থাৎ এখানে আমার একটা গবেষণা আছে, সেটা হচ্ছে যে সকল ফাংশন কোনো কন্ডিশন ছাড়াই আপনাকে লিখবে, যেমন এখানে কোনো কন্ডিশন আছে, সরাসরি একটা বেসিক্যালি ফাংশন অফ x = x + 5 লিখছে। ধরো ফাংশন অফ x = 2x - 1, এখানে কোনো কন্ডিশন আছে নাই। ফাংশন অফ x = 3x + 7, এখানে কোনো কন্ডিশন আছে নাই। ফাংশন অফ x = 2s² + 10, এটাতে কোনো কন্ডিশন আছে নাই।
যদি কোনো কন্ডিশন ছাড়া এরকম কোনো ফাংশন লেখা হয় এবং সেটা যদি এরকম এক লাইন হয়, কয় লাইন? এক লাইন হয়, কিচ্ছু বোঝার দরকার নাই, আপনি ফাংশন বোঝার দরকার নাই, ফাংশন শব্দ বানানোর দরকার নাই, আপনি ফাংশন কিচ্ছুই জানেন নাই, এটার ডোমেন সবসময় মুখস্থ একদম বসা দিবেন, ডোমেন আর শেষ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা একটা টাইপ অলরেডি পড়ে ফেলছি, সেই টাইপটা কি? টাইপ 1, সেটা হচ্ছে যতগুলো বীজগণিত এক লাইন, এই যে দেখেন এক লাইন এক লাইন এক লাইন, কোনো কন্ডিশন ছাড়া যদি এরকম এক লাইনের কোনো ফাংশন থাকে তার ডোমেন হবে আর, তার ডোমেন হবে কি? আর। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? আবার একটু রিপিট করি, যদি কোনো কন্ডিশন ছাড়া এরকম একদম স্বাভাবিকলি, কোনো কন্ডিশন ছাড়া যদি এরকম কোনো স্বাভাবিকলি একটা ফাংশন থাকে, সেই ক্ষেত্রে যদি ফাংশনটি এক লাইনের হয়, x + 5 2x - 1 3x + 7 2s² + 10, এইরকম এক লাইনের হয় স্যার। কয় লাইনের? এক লাইনের হয়, কোনো কিছু বোঝার দরকার নাই স্যার, আপনি সরাসরি ডোমেন আর লিখবেন, সরাসরি ডোমেন কি লিখবেন? আর লিখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে টাইপ 2-তে যাই। আমি তোমাদের যেই বেসিক, তোমাদের যে স্ট্যান্ডার্ড, তোমাদের উপর মানে এসএসসি স্ট্যান্ডার্ড যে ডোমেন রেঞ্জগুলো পরীক্ষা আসে, এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এটা ডোমেন রেঞ্জ তো আমি আলোচনা করতে গেলে পুরো একদিন আলোচনা করতে হবে, এতগুলো ডোমেন রেঞ্জ আছে। শুধু তোমাদের বইয়ের স্ট্যান্ডার্ডে যেই ডোমেন রেঞ্জগুলো পরীক্ষা আসে এগুলোই আলোচনা করতেছি। যেমন দেখো, ফাংশন অফ x = √2x + 5, এখন এক লাইন, কিন্তু এখানে একটা কোটেশন আছে, সেটা হচ্ছে বর্গমূল আছে, স্কোয়ার রুট আছে। এই জিনিসটার ক্ষেত্রে আপনি ডোমেন বের করার ক্ষেত্রে একটু চিন্তা করে বের করতে হবে। কেন চিন্তা করতে হবে? একটু খেয়াল করো। রুট বা স্কোয়ার রুট যেটা আমরা বলি, এটাতে আপনার একটা নাম্বার কখনো গ্রহণ করে না। এই যে এক্সের ভ্যালু আপনি এমন একটা সংখ্যা বসাইছেন, যে সংখ্যাটা বসার সাথে সাথে এখানে এমন একটা নাম্বার আসবে যে নাম্বারটা নেগেটিভ। তাহলে কারণ রুটের ভিতরে নেগেটিভ নাম্বার বাস্তব সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, এটা অবাস্তব বা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সম্ভব, কিন্তু বাস্তব ক্ষেত্রে সম্ভব না। বাস্তব এই ধরনের কোনো মান নাই। সো এখানে যদি আমি তোমাকে বলি ফাংশন অফ -3 = কত, তাহলে তুমি লিখবা কি? 2 × -3 + 5, তাহলে এখানে হবে -6 + 5, অলরেডি √1। তো √1 সমান আমরা জানি আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, এটা পরের হিসাব। তো রুটের ভিতর ঋণাত্মক আসছে, রুটের ভিতর কি আসছে? ঋণাত্মক আসছে। যদি আমি বলি আরেকটা সংখ্যা বসাই, এখানে -4 বসাই, তাহলে এখানে হবে 2 × -4 + 5, এক্সের জায়গায় -4 বসাই দিলাম, তাহলে এখানে -4 আর 2 যদি গুণ করি তাহলে -8 + 5, অর্থাৎ √3। তাহলে রুট কি কখনো নেগেটিভ নাম্বার গ্রহণ করে না? তাহলে এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করছিলাম, ডোমেন ওই সকল মান যেই সকল মান ফাংশনটিকে সংজ্ঞায়িত করে, যে সকল চলকের মান ফাংশনটিকে সংজ্ঞায়িত করে। তাহলে এই এক্সের যে এই চলকের মানটা কি এই ফাংশনটিকে সংজ্ঞায়িত করছে? না, অবশ্যই না। এই চলকের মানটি কি এই ফাংশনটিকে সংজ্ঞায়িত করছে? না, অবশ্যই না। তাহলে এখন দেখো, তাহলে এগুলো কি ডোমেনে আসবে? এরকম অহরহর সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে আমি লিখে শেষ করতে পারবো স্যার? আমার দ্বারা এটা লিখে শেষ করা সম্ভব না। তাহলে স্যার কী করব? এটা ডোমেনকে আমরা করবো না? না, করবো অবশ্যই। এটার জন্য একটা কোটেশন আছে। কোটেশনটা কি? রুটের ভিতর কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। আর সব হইতে পারে? হ্যাঁ হইতে পারে। 0 হইতে পারে? হইতে পারে। বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা হইতে পারে? হইতে পারে। তা আমি যদি তোমাকে বলি তাহলে 0ও হইতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, তাহলে এই সংখ্যাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা স্যার। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। একটু খেয়াল করো, অঋণাত্মক সংখ্যা, শূন্য সহ অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এটার অর্থ হচ্ছে শূন্য সহ সকল বাস্তব মান, সকল ধনাত্মক বাস্তব মান, সকল ধনাত্মক বাস্তব মান, এটাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এখন আমি তোমাকে ভাইভাতে প্রশ্ন করলাম, বাবা এক্স একটা অঋণাত্মক সংখ্যা লিখে দাও তো। তুমি কি লিখবা? এক্স একটি অঋণাত্মক সংখ্যা। তখন আমি বলবো, বাবাকে আমি বাংলা পড়াচ্ছি, তখন বলবো স্যার আপনি তো বলছেন এক্স একটি অঋণাত্মক সংখ্যা লিখতে, আমি তো তোমাকে ম্যাথ পড়াচ্ছি, তো তুমি বাংলা লিখবে কেন? তোমাকে লিখতে হবে কি? এক্স > 0। ওয়াও, এটাই আসবে। আমি যদি তোমাকে বলি পি একটি অঋণাত্মক সংখ্যা, তুমি বলবা পি > 0। আমি তোমাকে বললাম ডি একটি অঋণাত্মক সংখ্যা, ডি > 0। আমি বললাম নোমাউসার একটি অঋণাত্মক সংখ্যা, তুমি লিখবে নোমাউসার > 0। আমি লিখলাম সাগর স্যার একটা অঋণাত্মক সংখ্যা, তুমি লিখবে সাগর স্যার > 0। তা আমি লিখলাম শেখ হাসিনা
অঋণাত্মক সংখ্যা, তাহলে আপনি কি লিখবেন? এটা গ্রেটার দেন ইকুয়াল 0। ফলানা অঋণাত্মক সংখ্যা, ফলানা গ্রেটার দেন ইকুয়াল 0। বিষয়টা ক্লিয়ার? একটু খেয়াল করেন তো, রুটের ভিতর যে নাম্বারটা থাকে, এই যে সংখ্যাটা থাকে, এটা অলওয়েজ অঋণাত্মক হয়। অলওয়েজ কি হয়? অঋণাত্মক হয়। তো এখন তো এটার আনসার করা আমাদের জন্য একেবারে ইজি। কীভাবে ইজি একটু খেয়াল করো। টাইপ 2, তাহলে দেখো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু √2x + 5, এর ডোমেন কত? এটার ডোমেন কত? একটু খেয়াল করো, রুটের ভিতর যে সংখ্যাটি থাকে সেটা আমরা কিছুক্ষণ আগেই বলছি অঋণাত্মক সংখ্যা। তো এখানে কি আছে? 2x + 5। তো আমরা লিখতে পারি সুতরাং 2x + 5 গ্রেটার দেন ইকুয়াল 0, অঋণাত্মক হইলে গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এখন দেখো 2x গ্রেটার দেন ইকুয়াল -5, x গ্রেটার দেন ইকুয়াল -5/2। আমরা এই জিনিসটা পেয়ে গেছি না? এবারে আসেন, ডোম অফ f ইকুয়ালস টু x such that x belongs to R, কমা দিয়ে এটা লিখে দিবেন x গ্রেটার দেন ইকুয়াল 5/2। শেষ। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে আপনি পারবেন তো? তবে এটার সাথে সাথে আরেকটা জিনিস আমি দেখাই দিব, সেটা যদি ভগ্নাংশ আকারে হয়, সেটা যদি কি হয়? ভগ্নাংশ আকারে হয়। যেমন দেখো ফাংশন অফ x ইকুয়ালস টু যদি এরকম হয় 1/√2x + 5, একটু খেয়াল করো, এই রোডটা কিন্তু একটা ভগ্নাংশের হরে আছে, কিন্তু হরে আবার কি হইতে পারে না? 0 হইতে পারে না। এখানে কিন্তু 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। যখন জিনিসটা এই জায়গায় দাঁড়াবে, রুটের জন্য ঋণাত্মক হবে না, যেহেতু এটা ভগ্নাংশের হর, হরের জন্য 0 হবে না। এই ক্ষেত্রে আপনার জিনিসটা হবে 2x + 5 গ্রেটার দেন 0। সবসময় খেয়াল রাখবেন, যদি রোডটা কোথায় থাকে? ভগ্নাংশের হরে থাকে। রোডটা কোথায় থাকে? ভগ্নাংশের হরে থাকে। অবভিয়াসলি সেখানে আর ইকুয়ালটা হবে না স্যার, তখন এটা হবে। তখন এটার আনসার হবে 2x গ্রেটার দেন -5, সুতরাং x গ্রেটার দেন -5/2। সুতরাং ডোম অফ f হচ্ছে কি? x such that x belongs to R, x গ্রেটার দেন ইকুয়াল -5/2। ওয়াও! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাইপের অনেকগুলো ডোমেন রেঞ্জ আছে। আমি এই বিষয়গুলো নিয়ে আরও পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এরপরে আমরা এটার বিপরীত ফাংশন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা তো আমাদের সবচেয়ে বেশি টাইম লাগে। এই জিনিসগুলোতে আমরা কেমনে কম টাইম ইউজ করে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারি, সেই বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবা। আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার এবং মেনশনের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবা, যেন আমরা তোমাদের জন্য আরও এরকম গবেষণামূলক আরও চমৎকার কিছু ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য আবারও দোয়া, এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।